সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। গাজায় ইসরায়েল আমেরিকার গণহত্যার 7 মাসে প্রাণ হারিয়েছেন 40,000-এরও বেশি প্যালেস্টিনিয়ান। ইসরায়েলকে আরও $1 বিলিয়ন অস্ত্র পাঠানোর পরিকল্পনা বাইডেন প্রশাসনের। ইসরায়েলের কিছু বোমা পাঠানোর একটি চালান স্থগিতের কদিন পরই আবারও এমন পরিকল্পনা বাইডেনের। বোমার চালান স্থগিত করে গণমাধ্যমের সামনে প্রেসিডেন্ট বাইডেন এমন ভাব করছেন বা করেন যেন রাফায় হামলা চালালে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেবেন তার প্রশাসন। প্যালেস্টাইনের সমর্থনে বিক্ষোভের কারণে বাড়তে থাকা রাজনৈতিক চাপ এড়াতে বাইডেন প্রশাসনের এমন কৌশল নিয়েছেন বলে অনেকেই আলোচনা করে থাকেন এবং বলে থাকেন। 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় যতই কাছিয়ে আসছে বাড়ছে উত্তেজনা। নিউ ইয়র্ক টাইমসের এক জরিপে দেখা যাচ্ছে দেশের বেশিরভাগ ভোটার রাজনৈতিক এবং অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে খুবই অসন্তুষ্ট। এই ব্যবস্থার পরিবর্তন চান তারা, বা এই অবস্থার পরিবর্তন চান তারা। ভোটারদের মধ্যে অসন্তোষ বাড়তে থাকায় এবং বাড়ছে গুরুত্বপূর্ণ সুইং স্টেটগুলোতে বাইডেনের সমর্থন কমছে। এর অন্যতম কারণ অনেকেই বলছেন নিঃশর্তভাবে গাজায় ইসরায়েলের গণহত্যাকে সমর্থন দিয়ে যাওয়া একটি অন্যতম কারণ। আমেরিকায় এই দুটি রাজনৈতিক দল বা টু পার্টি সিস্টেমের প্রতি মানুষের অসন্তুষ্টিও বাড়ছে ক্রমাগতভাবে। কারণ এবং এর যে সীমাবদ্ধতা তা নিয়ে আমরা আলোচনা করব আজকে। এই সীমাবদ্ধতা কিছুটা হলেও আলোচনা করব। দ্য টু পার্টি সিস্টেমের কারণে ভোটারদের গণহত্যার সমর্থনকারী দুটি গ্রুপের থেকে একটিকে বেছে নিতে হবে। বাইডেন জেনোসাইডার, এবং you have Trump, who's also a genocider. অথবা এখন যদি যে কথাবার্তা বলে থাকেন, is no less than Biden. যারা নিজেদের নির্বাচনী এলাকায় বা আমেরিকান মানুষের স্বার্থ, জনগণ, তাদের ভোটার যারা আছেন তাদের স্বার্থ এবং পছন্দকে ক্রমাগতভাবে অবহেলা করে আসছেন বলেই অনেকে মনে করছেন। এটিও আলোচনায় থাকবে। মঙ্গলবার কিয়েভ যান স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিংকেন। দুর্বল হয়ে যাওয়া ইউক্রেন যুদ্ধকে চাঙ্গা রাখতে অব্যাহতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে আমেরিকা, যেখানে হাজারো মানুষ নিহত হয়েছে অলরেডি। এই প্রক্সি ওয়ারের পিছনে প্রায় $175 বিলিয়ন ঢেলেছে এখন পর্যন্ত আমেরিকা। তারপরেও বড় ধরনের সামরিক বিপর্যয়ের মুখে পড়েছে ইউক্রেন। সেটি আপনারা খার্কিভের যে অবস্থান ইতিমধ্যে জেনে গেছেন। দিস ইজ দ্য ব্রেকিং নিউজ ইয়েস্টারডে টুডে। নতুন করে হামলা বাড়িয়েছে রাশিয়া। এই যুদ্ধ চালিয়ে যেতে বাইডেন প্রশাসনের প্রতি দেশের মানুষের সমর্থন কমছে এবং এ নিয়েও দ্বিধাদ্বন্দ্বে আছে কংগ্রেস। সেটি আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। আর কতদিন এই প্রক্সি চালিয়ে যাবে আমেরিকা, উই ডোন্ট নো, বাট এটিও আলোচনায় থাকবে। আজকে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ যেটি এসেছে বড় বড় নিউজ আউটলেটে, সেটি হচ্ছে আমেরিকা এবং সৌদি অফিসিয়ালস তারা চেষ্টা করছেন একটি প্রসপেক্টে তুলে নিয়ে আসার। ইটস এ ডিল যার মাধ্যমে সৌদি ডিম্যান্ডিং মোর ফ্রম ইসরায়েল। সেটি হচ্ছে কি ডিম্যান্ড তাদের? এ সিজ ফায়ার ইন গাজা এবং এ ইরিভার্সিবল স্টেপ, যেটির কোনো ব্যতয় হতে পারবে না, পেছনে ফেরত আসা যাবে না। এই স্টেপটি যখন নেওয়া হবে টুয়ার্ডস কি ফাউন্ডিং এ প্যালেস্টিনিয়ান নেশন। অফিসিয়াল আমার জানা মতে যতটি আমরা সূত্র জানতে পেরেছি যে ক্লোজ টু আ ফাইনাল এগ্রিমেন্ট, কাছাকাছি আছেন, যেটি নিয়ে আলোচনা হবে। এই কিছুটা হলে আমি তুলে নিয়ে আসার চেষ্টা করব। দ্য মেইন এলিমেন্টস অফ দিস সাউদি, যে আসল যে এলিমেন্ট আছে এখানে সৌদি ডিএলের, সেটা হচ্ছে ইউএস সৌদি মিউচুয়াল ডিফেন্স প্যাক্ট এবং কোঅপারেশন অন দ্য সিভিলিয়ান নিউক্লিয়ার প্রোগ্রাম ইন দ্য কিংডম। এই ব্যাপারটিতে স্টেট সেক্রেটারি ব্লিংকেন কথা বলেছেন, অ্যান্থনি জে ব্লিংকেন কথা বলেছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সুলতানের সাথে, এবং দ্য ডি ফ্যাক্টো সাউদি লিডার, যেটি আমরা জানি অ্যাবাউট দিস ম্যাটার্স, তারা প্রাইভেটে আলোচনা করেছেন বলে আমাদের কাছে আমরা জানতে পেরেছি। বিভিন্ন নিউজ আউটলেটেও এই কথাটি এসেছে। গত মাসে এই আলোচনা তাদের হয়েছিল রিয়াদে। অ্যাকর্ডিং টু দ্য স্টেট ডিপার্টমেন্ট, এটি হচ্ছে স্টেট ডিপার্টমেন্টের ভাষ্য অনুসারে, অ্যান্ড জেক সুলিভান, দ্য হোয়াইট হাউস ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, আশা করা হচ্ছে যে উনি এটি ফলো আপ করবেন এবং উনি যাবেন সৌদিতে, এবং সেখান থেকে উনি যাবেন ইসরায়েলে দিস উইকেন্ড, এই উইকেন্ডে। এই সমস্ত আলোচনায় আমার সাথে যোগ দিচ্ছেন আমাদের নিয়মিত আলোচক হাসান ফেরদৌস, যিনি সাংবাদিক, লেখক এবং গবেষক। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের সাথে আরও আছেন প্রফেসর মহসিন ইউ পাটওয়ারি,
স্কুল অফ সায়েন্স অ্যান্ড অ্যালাইড হেলথ। স্বাগত জানাচ্ছি আপনাকেও। আমি বেশ কিছু প্রসঙ্গ আলাপ করেছি। প্রফেসর পাটোয়ারির সাথে হয়তো কথা বলার সুযোগ আজকে মেলেনি আমার বিভিন্ন কারণে, কিন্তু হাসান ফেরদৌস আপনার সাথে অফ দ্য ক্যামেরা বেশ কিছু আলোচনা আমরা করেছি। কিছু ব্যাপারে আমরা একমত পোষণ করেছি, কিছু ব্যাপারে আমরা আলোচনা করার সুযোগ পাইনি। দুটি আলোচনা করব এবং চলুন তাহলে আমরা প্রথম ব্যাপারে যেটি নিয়ে আলোচনা করব, কিন্তু এই আলোচনার মাঝখানে হয়তো আমাকে ছোট্ট একটি বিরতি নিতে হতে পারে, সেটি জানিয়ে রাখলাম এখনই। সেটি হচ্ছে যে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প উনি বেশ এগিয়ে আছেন 5টি কি স্টেটে। যদি আমরা অনস্ক্রিনে দেখতে পারি এই জরিপটি, যেটা সিয়েনা কলেজের জরিপ, বলা হচ্ছে যে ইয়াং এবং নন হোয়াইট ভোটার যারা আছেন তারা ডিসকন্টেন্ট এক্সপ্রেস করছেন উইথ বাইডেন্স রেজাল্ট অ্যামাং দ্য রেজিস্টার্ড ভোটার, যারা রেজিস্টার্ড ভোটার আছেন তাদের মধ্যে। এবং রেসপন্ডেন্ট যারা আছেন, যারা উত্তর দিয়েছেন, তারা বলেছেন, যারা অংশগ্রহণ করছে এখানে, তারা জানেন না তারা কাকে ভোট দিবেন। যারা বলছেন যে দে উড নট নো হু টু ভোট, এবং তারা ডিক্লাইন করেছেন যে তারা এটি কাকে ভোট দেবেন যারা তাদেরকে ইনক্লুড করা হয়নি এখানে, অর্থাৎ যারা ভোট দেবেন শুধু তাদেরকেই এখানে নেওয়া হয়েছে। অ্যান্ড দিস ইজ বেসড অন নিউ ইয়র্ক টাইমস, Philadelphia Inquirer, Siena College polls. Registered voters is in 6 battle group state, যেটি কন্ডাক্ট করা হয়েছে এপ্রিলের 28 তারিখ থেকে মে 9 তারিখের এবছর। তো এই ব্যাপারে আমি বিস্তারিত আপনার কাছে শুনবো। বেশ কয়েকটি প্রশ্ন আছে, কিন্তু আমরা আসবো এই প্রশ্ন উত্তর আপনার কাছে শোনার জন্য ছোট্ট একটি বিরতির পর। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. বিরতির পর স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমি ফেরত যাব হাসান ফেরদৌস আপনার কাছে। অনুষ্ঠানের বিরতিতে যাওয়ার আগে বলছিলাম যে জরিপটির কথা বলছিলাম, জরিপে দেখা যাচ্ছে 5টি সুইং স্টেটে ট্রাম্প বাইডেনের থেকে এগিয়ে আছেন, এবং যারা তরুণ এবং অশ্বেতাঙ্গ ভোটার তাদের একটি বড় অংশ বাইডেনের প্রতি সন্তুষ্ট নন। এটি তো বলার অপেক্ষা রাখে না, এই ভোটারের অংশটি হারালে আগামী নির্বাচনে বাইডেনের অনেকখানি বিপদে পড়ে যাবেন। নির্বাচনের কথা বলছি। আমি এটির বিশ্লেষণটি আপনার কাছ থেকে শুনতে চাই। এটি আসলে কিভাবে দেখা উচিত? আসলে এটি বাইডেনের জন্য কেমন, ট্রাম্পের জন্য কেমন? ধন্যবাদ ভাই। পাটোয়ারি ভাই, বহুদিন পরে দেখলাম, সালাম, আশা করি ভালো আছেন। আমরা কয়েকদিন ধরে বলছি যে বাইডেনের জন্য একটা অশনির সংকেত আসছে, একটা মেসেজ আসছে যে তোমার কাজকর্মে কিন্তু মানুষ খুশি নয়। মানুষ কি চায়? আমি জানি যে বাইডেন প্রশাসন অনেক বড় বড় অ্যাচিভমেন্ট তারা করেছে, তারা অনেক আইন প্রণয়ন করেছে, ইনফ্লেশন রিডাকশন অ্যাক্ট করেছে, ইনফ্রাস্ট্রাকচার বিল পাস করেছে ইত্যাদি। কিন্তু আমি সাধারণ মানুষ দেখবো যে আমার জীবনে আপনার কাজের প্রভাবটা কি পড়ছে। আমার টেবিলে যে খাবার কিনতে যায় বাজারে, আমার পকেটে টান পড়ে, আমি তখন কাকে দোষ দেবো? অবভিয়াসলি দোষ দেবো আমি বর্তমান প্রেসিডেন্টকে, প্রশাসনকে। এটা একটা ব্যাপার। ইকোনমি প্রধান কনসার্ন আমাদের সবসময় কিন্তু ইকোনমি। মনে আছে আপনার বিখ্যাত স্লোগান বিল ক্লিন্টনের, ইট ইজ ইকোনমি স্টুপিড। সব কিছু ছাড়িয়ে ইকোনমি হচ্ছে কি আমাদের প্রাইমারি কনসার্ন। এবং অধিকাংশ মানুষ অসন্তুষ্ট বাইডেনের ইকোনমিক ম্যানেজমেন্টে, এবং তারা মনে করে যে ট্রাম্পের সময় অবস্থা বেটার ছিল এবং ট্রাম্প আবার আসলে অবস্থা বেটার। সত্যি মিথ্যা ভিন্ন কথা, কিন্তু এটা হচ্ছে পাবলিক পারসেপশন, 1 নম্বর। 2 নম্বর, ইমিগ্রেশন। এই সংকটটা বাইডেনের সময় গোড়া থেকেই শুরু হয়েছে এবং ক্রমান্বয়ে বেড়েছে। আমরা দেখেছি লক্ষ লক্ষ লোক আমার দক্ষিণ সীমান্ত দিয়ে ঢোকার চেষ্টা করছে, ঢুকেছে এবং ঢুকে সংকট সৃষ্টি করছে। নিউ ইয়র্ক শহরে দেখতে পাচ্ছি আমরা, আমাদের প্রায় প্রত্যেকের বাড়ির আশেপাশে আমরা দেখি আনডকুমেন্টেড, বৈধ কাগজপত্র ছাড়া সীমান্ত অতিক্রম করে আসা ইমিগ্রেন্টরা। এবং এতে আমাদের কোয়ালিটি অফ লাইফ, আমরা সম্পূর্ণ যে সিম্পাথি হই, তারপরেও এতে আমাদের জীবনযাত্রার মান, আমাদের কোয়ালিটি অফ লাইফ বিঘ্নিত হচ্ছে। এই যে নিউ ইয়র্ক শহরে আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে বলে পাবলিক পারসেপশন, যদিও অঙ্কে তা বলে না, কিন্তু পাবলিক পারসেপশন যে আইন ল এন্ড অর্ডার ভেঙে পড়ছে তার জন্য দৌড় দেওয়া হচ্ছে কিন্তু এই বহিরাগতদের, যদিও তা মনে সত্য নয়, কিন্তু এটা পাবলিক পারসেপশন। এবং পাবলিক পারসেপশন দিয়ে ভোট দেবে।
লক্ষ্য করে দেখেন যে জরিপের কথা বললেন আপনি, নিউ ইয়র্ক টাইমস সিয়েনা কলেজে, তাতে মানে বিস্ময়কর হচ্ছে যে নেভারায় 12% পয়েন্টে এগিয়ে আছেন ট্রাম্প, 12 পার্সেন্টেজ পয়েন্ট, ফার বিয়ন্ড মার্জিন অফ এরর। এটা হলো গিয়ে নেভাদা। মিশিগানে আমরা জানি যে সিগনিফিকেন্ট নাম্বার অফ মুসলিম আরবস থাকে, সেখানে এগিয়ে আছেন ট্রাম্প 7%-এ। অ্যারিজোনাতে যেখানে কিনা বড় সংখ্যক হিসপ্যানিক থাকে, সেখানে এগিয়ে আছেন 7%-এ। অন্যরা এই যদি আজকে নির্বাচন হয় তাহলে বাইডেনের পরাজয় ঠেকানোর কোনো উপায় নেই। আপনাকে আরেকটা কথা বলি, আমি হিস্টোরিক্যালি দেখেছি আমরা যে নির্বাচনের 6 মাস আগে জুন মাস সময় যদি আপনি 50% আপনার অ্যাপ্রুভাল রেটিং না হয়, এর কম হয়, তাহলে আপনার জেলার সম্ভাবনা কম। একমাত্র ব্যতিক্রম ছিল কে? বারাক ওবামা 2012-তে, তার অ্যাপ্রুভাল ছিল কত? 49%। সেই তুলনায় আজকে বাইডেনের অ্যাপ্রুভাল কত? 38%। অর্থাৎ তার এই মুহূর্তে নির্বাচন হলে যদি এই ট্রেন অব্যাহত থাকে, তার ভরাডুবি ঠেকানোর কোনো সুযোগ নেই। এটা একটা ব্যাপার। 2 নম্বর ব্যাপার হচ্ছে যে বাইডেনের পক্ষের ফ্যাক্টর গুলি কি? আমরা দেখলাম 3টে ফ্যাক্টর আলাপ করলাম আমরা। এক, ইকোনমি ট্রাম্পের পক্ষে, ইমিগ্রেশন ট্রাম্পের পক্ষে, ল অ্যান্ড অর্ডার ট্রাম্পের পক্ষে। যে only factor may that may favor Biden is abortion। কেমন? এর সঙ্গে আমি আরেকটা ফ্যাক্টর যোগ করতে যাই কিনা বাইডেনকে সাহায্য করতে হচ্ছে যে ট্রাম্পের ব্যক্তিগত চরিত্র। এই যে আমরা নিউ ইয়র্কে মামলা হচ্ছে স্টর্মি ড্যানিয়েলস ভার্সেস ডোনাল্ড ট্রাম্প, সারাক্ষণ কি শুনছি আমরা? আমাদের ভবিষ্যৎ প্রেসিডেন্ট একটা অসৎ, দুশ্চরিত্র, লম্পট। আপনি যে সাধারণ লোক, শহরের লোকদের কথা ভিন্ন, যদি আপনি সাবমার্বাল একজন মহিলা হন এবং সারাক্ষণ কানে কানে শোনেন যে লোকটি 62 বছর বয়সে 29 বছর বয়সের একটা মেয়ের সঙ্গে তার সদ্য পুত্র হয়েছে, সে সময় সে যৌন সম্পর্কে জড়িয়ে পড়ছে, আপনি তো খুশি হবেন। ফলে এই ফ্যাক্টরটা যদি প্লে আপ করতে পারেন ট্রাম্পের বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন, ইট মে হেল্প। বাট মোর ইম্পর্টেন্টলি যদি বাইডেন প্রশাসন তাদের যে অ্যাচিভমেন্টটা, তার মেসেজিং দুর্বল বলে বলছি আমরা, দি মেসেজিং শার্পেন করতে পারে, ইট মে চেঞ্জ। কিন্তু আমাকে সত্যি বলছি আপনাকে, আমি ওপেনলি বলি আমি বাইডেনের সমর্থক। আমি মনে করি ট্রাম্প ইজ এ ডেঞ্জার টু আমেরিকান ডেমোক্রেসি। তারপরে আমাকে বলতে বাধ্য হচ্ছে যে সিগন্যালস আর কোয়াইট ডিফারেন্ট। সিগন্যালস আমাকে দিচ্ছে কি যে না, এবারে অবস্থাটা কিন্তু বাইডেনের বিপক্ষে। লাস্ট ফ্যাক্টর বলি আমি, এখন নিউ ইয়র্কে মামলা হচ্ছে ট্রাম্পের বিরুদ্ধে। আমি আগে বললাম নারী কেলেঙ্কারি নিয়ে, হাসমান পেমেন্ট নিয়ে। যদি এই মামলায় বাইডেন ট্রাম্প নিঃশর্ত মুক্তি পেয়ে যান, which is very likely, আমি আপনার গ্যারান্টি দিচ্ছি এটা ট্রাম্পের সমর্থন at least 10% আরো বাড়াবে। ওকে, আমি এই প্রসঙ্গে আসছি। আপনি অনেকগুলি কারণ বলেছেন যে কারণে বাইডেন ট্রাম্পের চেয়ে পিছিয়ে আছেন বিভিন্ন কারণে এই জরিপে। যদিও তার পিছিয়ে থাকার কোনোই কারণ ছিল না যদি বেশ কিছু জিনিস উনি ঠিকঠাক মতো উনি যদি হ্যান্ডেল করতেন। এবং অনেকেই মনে করে থাকেন এটি ঠিক মতো, যেমনটি আপনি বলছিলেন ইমিগ্রেশনের ব্যাপারটি, এবং আপনি বলেছেন এটা গোড়া থেকেই শুরু হয়েছে, তার প্রেসিডেন্সির একদম গোড়াপতন যেখানে হয়েছে সেখান থেকে, সেই দিন থেকে সেটি শুরু। এটি কখনোই ঠিক মতো এটি হস্তক্ষেপ করা হয়নি। এবং যখন দায়িত্ব দেওয়া হলো কামালা হ্যারিসকে, আই ডোন্ট থিঙ্ক শি ডিড এ গুড জব। শি ওয়াজ নট দ্য রাইট পারসন ইন মাই ওপিনিয়ন। আমার মতে এটি একটি ব্যাপার। দুটি ব্যাপার আপনি উল্লেখ করেননি, আমি মনে হয় দুটি ব্যাপারই একটু আপনার দৃষ্টিগোচর করব, কিন্তু পরবর্তীতে আসবো। দুটি আমি জানিয়ে রাখছি। একটি হচ্ছে বাইডেনের বয়স, এটি ডেফিনেটলি একটা বিগ ফ্যাক্টর হিসেবে কাজ করবে। আর একটি হচ্ছে দ্য ইসরায়েল ফিলিস্তিন কনফ্লিক্ট অ্যান্ড ওয়ার, এটিও একটি বড় ব্যাপার। এই দুটি ব্যাপার আপনি উল্লেখ করেননি, কিন্তু আমি আসবো এই ব্যাপারটিতে ফেরত। আমি যাব পাটোয়ারি সাহেব আপনার কাছে। প্রশ্নটি হচ্ছে যে আগামী 27শে জুন সিএনএন এবং 10ই সেপ্টেম্বর এবিসি বিতর্কে অংশ নেবেন এই দুজন, যেটি আমরা কিছুক্ষণ আগে শুনলাম, কিছুক্ষণ আগে আমি উল্লেখ করেছি। যদিও এসব বিতর্কের নিয়ম কি তা পরিষ্কার নয় এখন আমাদের কাছে, ইটস নট পাবলিক, নোবডি নোজ, কিন্তু আমরা জানি দুটি ডেট ঠিক করেছে এবং সাধারণ মানুষের কাছে বিষয়টি স্পষ্ট নয়। অনেকেই মনে করছেন যে ট্রাম্প একজন ভালো ডিবেটার নন, উনি বিষয়বস্তুর বাইরে গিয়ে উল্টোপাল্টা কথা বলে থাকেন, কিন্তু ডিবেট কিভাবে বিশৃঙ্খলা তৈরি করতে হয় সেটি ভালো জানেন।
এবং অনেকে বলে থাকেন যে বাইডেন তার বয়সের কারণে এটি ভালো করবেন না, আপনিও কি তাই মনে করেন? Thank you. Thank you. I also appreciate আমাদের ফেরদৌস হাসান, অনেকদিন পর তার সাথে দেখা হয়েছে, and he's very articulate. Mentioned, if I can spend 30 seconds on Sure. on what he said before, and he explained clearly about swing state. But today, if you look at the national pool, in the national pool, the former President Trump is ahead of about 1.2%. জি, Of 538 possible electoral vote, Biden is leaning in 215, Trump is leaning 219, 104 is a toss-up. Of those toss-up, that the 5 states that you talked about. জি, The similar time, the last time in 2020, Biden was about 6.5 or 7% ahead Ji. of Trump. So this is very concerning, and Janab Hassan Firdaus correctly he point out that. But one of the good thing is that from now and then, the 20th November, right? Ji. Because it's today's poll, just today, May 17, what came up of those swing states, right? That Arizona, it is 5.2% Trump instead of 7. Georgia, 4.6 instead of 10. Michigan, 0.8 instead of 7. Nevada, 6.2 instead of 12. Pennsylvania, 2% instead of 3. Right? So these are the changes. Ji. May 17 data, I looked at that. They are saying. Professor So this is some of the Patwari- things that Hassan Bhai Jeta Bolsen, but it is can be very, very serious issue for Biden. And the reason that he raised are very, very correct: immigration, Gaza war, and Ukraine war, etc. And now come back to presidential জি। debate. পাটোয়ারি সাহেব, আমি প্রফেসর পাটোয়ারি, আমরা যদি একটু বাংলায় থাকি তাহলে অনেকেরই বুঝতে সুবিধা আচ্ছা, হবে। ঠিক আছে। ধন্যবাদ। হ্যাঁ, তো এখন প্রেসিডেন্ট ডিবেটের মধ্যে আসেন। জি, প্রেসিডেন্ট ডিবেটের মধ্যে আমরা প্রেসিডেন্ট ডিবেট দেখতে চাচ্ছি যে দুইজন পারসন, বোথ আর ওল্ড, দুইজন পারসন, বোথ আর নট লাইকেবল ক্যান্ডিডেট টু মোস্ট অফ দ্য আমেরিকানস, right? So we don't have choice. We have to make a choice between these two based on their performance. আমরা কি দেখতে চাচ্ছি? আমরা দেখতে চাচ্ছি এই দুইজন বৃদ্ধ মানুষ 90 মিনিট থেকে 2 ঘন্টা পর্যন্ত টিকতে পারে কিনা, রাইট? দুইজনেরই কগনিশন প্রবলেম আছে, রাইট? জি। আমরা এক্সাম্পল আমি দিব না, ট্রাম্প উল্টাপাল্টা কথা বলছে, বাইডেনও মাঝে মধ্যে ড্রপ আউট করে, রাইট? জি। সো এই দুইজনকে আমরা দেখতে চাই। বেসড অন দ্যাট আমার মনে হয় পাবলিক উইল মেক দেয়ার ওপিনিয়ন, কারণ থার্ড পার্টি ক্যান্ডিডেট আন্ডার নো সার্কামস্ট্যান্স ইন আমেরিকান টু পার্টি সিস্টেম, থার্ড পার্টি ক্যান্ডিডেট ক্যান উইন। ও আছেন দুজন, তারা ডিবেটে চান্স পাবেন কিনা আমার সন্দেহ আছে। একজন হচ্ছেন আপনি রবার্ট কেনেডি আর কর্নেল ওয়েস্ট। আমার মনে হয় না দে উইল মেক ইট টু দ্য ডিবেট, আমার মনে হয় না। তারা অলরেডি বলেছে যে কমপ্লেইন করেছে রবার্ট কেনেডি যে আমাদেরকে পারপাসফুলি বাইরে রাখছে আর কি, সেটা তারা বলেছে। এখন এটাতে আপনার 70 to 80 million people viewers, right? In Hillary Clinton আর ইয়ের সময় প্রেসিডেন্ট ট্রাম্পের সময় তখন about 83-85 মিলিয়ন লোক ছিল, আর প্রেসিডেন্ট বাইডেনের লাস্ট টাইম 73 মিলিয়ন লোক ছিল। তো এই মিলিয়ন লোকগুলা প্লাস সোশ্যাল যে ইয়েগুলা, এতে আমরা ফাইনালি আসবো। পার্সন লাইক ফেরদৌস ভাই যেটা বলছেন, আমাকে তো একটা ডিসিশন নিতে হবে, রাইট? আমি প্রাইভেটলি বলি, অ্যাট দি এন্ড অফ দি ডে, out of these two person we have to make selection, right? Yes, yeah. We don't like what is going on in Gaza. এটা ঠিক বলছেন, এটা আমাদের সবার হার্টে আমরা দেখছি যে কি কাণ্ড সেখানে হচ্ছে। At the same time, the list of things that Biden's accomplishment as a president in the last 3 years is amazing kind of thing he did. So এই জিনিসগুলো মানুষ কম্পেয়ার করবে। I hope at the end of the day they will look at who is the less, I would not say the word evil, but who is better than these two? Who's the lesser evil? আমি আপনার জন্য বলে দিলাম। ওকে, We can say that, yeah. ঠিক আছে। আমি আসছি আপনার কাছে। হাসান ফেরদৌস, আমি কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে ট্রাম্পের বিরুদ্ধে যে সমস্ত মামলার শুনানি চলছে সেটি আপনি ইউ এলুডেড টু আস, কিছুটা হলেও টাচ করেছেন। এখন একটি সংখ্যার কথা আপনি বলেছেন যে যদি সেগুলো থেকে সে ছাড়া পেয়ে যায়, if he is exonerated from those cases,
সেক্ষেত্রে ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা কতখানি বেড়ে যাবে এবং এই তার এই যে কেসে নির্দোষ সাব্যস্ত হওয়ার সম্ভাবনা আসলে কতখানি এবং এর তাৎপর্য কি এটি শুনতে যাচ্ছি আমি আপনার কাছে। ভাই একটা জিনিস স্পষ্ট, ট্রাম্প এই জিনিসটা তার সমর্থকদেরকে গেলাতে পেরেছে যে বাইডেনের জুডিশিয়াল জাস্টিস ডিপার্টমেন্ট বায়াস তার বিরুদ্ধে। যেমন যে মামলাটা চলছে নিউ ইয়র্কে, এটা এত সাধারণ মামলা, এটা এমন কোন গুরুত্বপূর্ণ বিষয় না যে কারণে একজন প্রেসিডেন্টকে আপনি অভিযুক্ত করবেন বা তাকে হেনস্থা করবেন যখন তিনি নির্বাচনী ক্যাম্পেইনে যাওয়ার কথা। ফলে এই কথাটা যদি একজন বাইডেন ভক্ত শোনে যে আমার প্রেসিডেন্টকে ক্যাম্পেইন করতে না দিয়ে তাকে আটকে রেখেছে, এটা সম্পূর্ণ বাইডেন ষড়যন্ত্র, বিশ্বাস করবে কিন্তু। এবং যদি এই মামলায় ট্রাম্প জিতে যান, তিনি বারবার বলছেন আমি ইনোসেন্ট, আমি ইনোসেন্ট, এবং যদি ইনোসেন্ট তিনি প্রমাণিত হন, সেক্ষেত্রে অবভিয়াসলি অ্যামাং হিজ সাপোর্টার্স, যার সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে, কমছে না, ক্রমান্বয়ে বাড়ছে, তারা আরো কনভিন্স হবে যে ঠিকই তো এই বাইডেন প্রশাসন বায়াস বা পক্ষপাতদুষ। এটা একটা ব্যাপার। আর একটা মাথা রাখতে হবে যে আপনি একটু আগে গাজার কথা বলেছেন, বয়সের কথা বলেছেন। ট্রাম্পও 70 বছর, 81 বছরের বৃদ্ধ বাইডেন, এবং আপনি দেখেন দুজন মানুষের মধ্যে কে বেশি বৃদ্ধ মনে হয়? অবশ্যই ট্রাম্প, অবশ্যই বাইডেন। কোন সন্দেহ নেই বাইডেন অনেক বেশি বৃদ্ধ মনে হয়। তার কথা, আপনি ডিবেটের কথা আসছে এখানে, ডিবেট কথা যাতে ডিবেট করেন, অনেক কথা বুঝি না, আমি বুঝি না। তার ফলে অন্যদিকে ট্রাম্প যতই উল্টে পাল্টা কথা বলুক না কেন, যতই অর্থের কথা তো বুঝি আমি, আমাকে তো সরাসরি কনভে করতে পারে সে, এমন অনেক ফোর্সফুলি কনভে করতে পারে। সাধারণ ভোটাররা অনেক সহজেই ট্রাম্পকে মনে করবে ভালো ডিবেট। তবে মাথা রাখতে হবে যে 2020 সালের যে ডিবেট হয়েছে, প্রথম ডিবেটে কিন্তু বাইডেন জিতেছিলেন, খুব প্রবলি সেকেন্ড ডিবেটও বাইডেন ক্লেম করে যে আমি দুটো জিতেছি আমি। এবং মনে রাখতে হবে এই দুই ডিবেটের কারণে কিন্তু বাইডেনের অ্যাপ্রুভাল রেটিং 4% বেড়ে গিয়েছিল, 4% তিনি গেইন করেছিলেন। এখন কেন এত আগে জুন মাসে 27 তারিখ কেন এবার ডিবেট হচ্ছে? ডিবেট হয় অনেক পরে, অক্টোবরে ডিবেট হয়, সেপ্টেম্বরের শেষের দিকে ডিবেট হয়। এই প্রশ্নটি আমি আসলে আপনাকে করতে যাচ্ছিলাম যে নরমালি আমরা বাই জুন আমরা জেনে যাই মোটামুটি কে প্রেসিডেন্ট হতে যাচ্ছে না, এবং ডিবেটটা অক্টোবরে গিয়ে হয়। এখন ডিবেটটাই হচ্ছে জুন মাসে, এটি খুব আশ্চর্যজনক মনে হচ্ছে আমার কাছে। ব্যাখ্যা করে বলি আপনাকে আমি, ইনফ্যাক্ট এখনো কিন্তু ট্রাম্প অথবা বাইডেন কেউ কিন্তু ফর্মাল ক্যান্ডিডেট নন, তারা এখনো কনভেনশন মতো পেছননি, তারা কিন্তু এই যে প্রাইমারিতেই আছে। তার সত্ত্বেও মানে এরা প্রেজাম্পটিভ, তার মানে এরা হবে, এতে কোনো সন্দেহ নেই, কারণ এরা ডেলিগেট সংগ্রহ করেছেন অলরেডি প্রাইমারি থেকে। কেন মজা হচ্ছে যে প্রস্তাবটা করেছেন কে? বাইডেন বলেছেন যে তুমি বলেছো তুমি আমার সঙ্গে যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো প্ল্যাটফর্মে করবে, ওকে আই গিভ থ্রোইং ইউ চ্যালেঞ্জ, চ্যালেঞ্জটাকে আসলে আগে করি আমরা। এবং উনি বলছেন যে আর্লি ভোটিং শুরু হওয়ার আগেই আমরা ডিবেটটা করি, যাতে করে যারা ভোট দেবে তারা যাতে বুঝতে পারে তুমি কে আমি কে। এটা একটা কারণ, কিন্তু বড় কারণটা জানেন, যদি বাইডেন খারাপ করে এই ডিবেটে, that he has enough time to recover. That makes sense. তিনি আরো 3 মাস সময় থাকবে রিকভার। এটা অক্টোবরে হবে, he can't recover, কোন তার সময় নেই, he can't recover। এটা হলো মূল কারণ। শর্ত কি? শর্তগুলি সবই বাইডেনের পক্ষে যাচ্ছে। যেমন এবারে ডিবেট হবে, প্রথম ডিবেট সিএনএন, আপনারা সবাই জানেন সিএনএন অনেক বেশি বায়াস টুয়ার্ডস বাইডেনের পক্ষপাত দুষ্ট তাকে ভাবা হয়। সেকেন্ড হবে এবিসি, সেটা ধরনের কমপ্লিটলি নিউট্রাল, নট ফক্স। কেমন? তার মানে প্রথম ছোট্টটা বাইডেনের পক্ষে যাচ্ছে, এটা 1 নম্বর। তার চেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর কি? কোন দর্শক থাকবে না। আপনারা জানেন যে ট্রাম্প সাহেব খুব এনার্জেটিক ফিল করেন, দর্শক থাকবে, হাততালি দেয়, তার সমর্থকরা থাকে। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. বাইডেনের জন্য দর্শক থাকা বিশেষ করে অনেক
বয়স্টারাস অডিয়েন্স, অনেক লোক অডিয়েন্স আছে, তার জন্য লাভজনক না হতে পারে। দ্যাটস অলসো গোজ বাইডেনের পকে আছে, বিরোধী যাচ্ছে ট্রাম্পের। থার্ড ফ্যাক্টর, সময় বেঁধে দেওয়া। বলা হচ্ছে যে উত্তর এবং প্রত্যুত্তর দেওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হবে এবং মডারেটর ক্যান কাট ইউ অফ। আপনি আগের বছর হয়েছিল প্রথম যে ডিবেটটা বাইডেন ট্রাম্প, হয়তো মনে আছে আপনাদের, ট্রাম্প বারবার মাথা বিরক্ত করছিল, বারবার এসে ইন্টারাপ্ট করছিল, এক পর্যায়ে বাইডেনকে বলতে বাধ্য হলো, উড ইউ প্লিজ স্টপ ম্যান, তাকে তিনি বলতে বাধ্য হলেন। ফলে এই যে not only that, he at one point Biden was shut up. Yes, exactly. তার ফলে এই সুযোগগুলি বাইডেন অ্যাডভান্টেজ তিনি পাচ্ছেন। কে জিতবেন কিন্তু আজকে কে জিতবে আমরা বলতে পারি না। ফ্যাক্টরস গুলি, তথ্যগুলি বাইডেনের পক্ষে, কিন্তু কথাগুলি তো আপনাকে ডেলিভার করতে হবে, আমাকে কনভিন্স করতে হবে। আই এম নট 100% সার্টেন যে বাইডেন ক্যান কনভিন্স মি বাই টেকিং পার্ট ইন এ ডিবেট। অসংখ্য ধন্যবাদ। আমি মনে করি কয়েকটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি উল্লেখ করেছেন। আমি প্রফেসর পাটোয়ারি আপনার কাছে যাব। আমি প্রসঙ্গের একটু পরিবর্তন করব। আমরা দেশের অভ্যন্তরীণ ফেডারেল পর্যায়ে, গভর্নমেন্ট পর্যায়ে আলোচনা করছিলাম, ন্যাশনাল পর্যায়ে। আমি একটু আন্তর্জাতিক পর্যায়ে যাব। আমরা জানি যে রাফায় ইসরায়েলি বাহিনী প্রবেশ করেছে এবং বর্ডারের দখল তারা নিয়েছেন। এখন এই বর্ডারের দখলটি তারা ইজিপ্টের ওপর ছেড়ে দিতে চান, কিন্তু ইজিপ্ট সেটা নিতে রাজি নন। এই যে এখন রাফায় হামলা চালানোর মধ্যে দিয়ে ইসরায়েল এবং আমেরিকা যদিও মুখে বলছেন এক কথা, কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহায়তা দিয়ে যাচ্ছে ইসরায়েলকে। এতে তারা যেমন বিশ্বব্যাপী একা হয়ে পড়ছেন when it comes to policy, ফরেন পলিসি। আমরা সেটি তার প্রতিফলন দেখেছি ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে। এটির প্রভাব দেশের অভ্যন্তরে পড়ছে এবং প্রেসিডেন্ট বাইডেনের অবস্থা খুব একটা সুবিধা নয় এই সমস্ত কারণ মিলিয়ে। এটি যে এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে প্যালেস্টিনিয়ানদের যাওয়ার কোনো জায়গা নেই। যদিও এটিকে বারবার বলা হচ্ছে হামাস ইসরায়েল ওয়ার, দের ইজ নো ওয়ার, ইটস জাস্ট জেনোসাইড। কারণ এটা আর একটি ভুল কথা। আসল কথাটা হচ্ছে প্যালেস্টিনিয়ান ইসরায়েল ওয়ার। আমরা যখন এই আলোচনা করছি, আমি দর্শকদের মনে করিয়ে দিতে চাই, আমরা এই বছর কিন্তু পা দিলাম ৭৬ বছর পার হলো নকবা, যার মাধ্যমে প্যালেস্টিনিয়ান অধিকৃত অঞ্চল দখল করে নেয় জুইশ স্যাটেলাররা, জায়নিস্টরা, একদম প্রত্যক্ষ সহযোগিতা অফ ইউকে অ্যান্ড ফ্রান্স। সেটি শুরু হয়েছিল 1947 সালে, এটি সম্পূর্ণ হয়েছিল 1948 সালের মেতে। বলা হয়ে থাকে 7 লক্ষ থেকে 7.5 লক্ষ ফিলিস্তিনিকে বহিষ্কার করা হয়েছিল, তাদের অনেকে হত্যা করা ছিল এবং 222টি ভিলেজ দখল করে নেওয়া হয়েছিল এবং একটি অংশ ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছিল। এই নাকবার আলোকে আপনি এখনকার যে বিষয়টি হচ্ছে এটি কিভাবে দেখেন? এটা আপনি থ্যাংক ইউ, এটা আপনি সঠিক বলেছেন। এটা এই যে কনফ্লিক্টটা আজকে নয়, এই কনফ্লিক্টটা অনেক আগে। কনফ্লিক্ট শুরু হয়েছে 1948 থেকে। যে কনফ্লিক্টটা শুরু হয়েছে যে ইসরায়েলের অকুপেশন অফ প্যালেস্টাইনিয়ান ল্যান্ড এবং ওখানে সেটেলমেন্ট ক্রিয়েট করা, ওখান থেকে শুরু করে এই রিফিউজি হয়েছে, ওখান থেকে ওটা শুরু হয়েছে। আমি একটা কথা বলি, এই যে আমরা ওয়ার্ল্ড দেখতেছি, ওয়ার্ল্ড প্রেশার যে কি হচ্ছে মিডল ইস্টে, প্রেসিডেন্ট নিক্সন একসময় বলেছিলেন যে নো আমেরিকান প্রেসিডেন্ট ক্যান গো অ্যাগেনস্ট দি স্টেট অফ ইসরায়েল। এই কথাটা উনি বলেছিলেন এবং ওনার এই কথাটা, প্রেসিডেন্ট নিক্সন ওয়াজ রাইট অ্যাট দ্যাট টাইম, হি ইজ রাইট নাও অ্যান্ড হি উইল বি রাইট ইন নিয়ার ফিউচার, রাইট? আওয়ার কান্ট্রি bluntly supports Israel irrespective of what good things or bad things they do in Middle East and elsewhere, right? The country of Israel is getting more favor than I think any one of our 50 states of the United States. So, যেমন example যেটা আপনি বললেন যে প্যালেস্টাইনিয়ানদের পার্মানেন্ট মেম্বারশিপ টু ইউনাইটেড নেশনস আমরা ভেট দিয়েছি। সিজফায়ার রেজলিউশন আমরা বলেছি যে এটা বাইন্ডিং না। তারপরে আমরা ওয়ার্ল্ড জাস্টিসকে স্যাংশন দেওয়ার থ্রেট করেছি যদি তারা অ্যারেস্ট ওয়ারেন্ট করেনি ইসরায়েলি অফিসিয়ালের বিরুদ্ধে। এইভাবে অনেক কিছু আমরা করেছি আর কি।
এখন কথা হলো যে এই জিনিসটা আমার ধারণা যে যেহেতু পৃথিবী থেকে জিওপলিটিক্স একটা ইম্পর্টেন্ট, পৃথিবী থেকে চতুর্দিকটা একটা গণমাধ্যম বা বিভিন্ন দিকে একটা প্রেশার ক্রিয়েট হয়েছে, দেখতেছে আমরা এক্সপোজড হয়ে গেছি, আমরা এক্সপোজ, যার জন্য আমাদের সরকার এখন কিছু কিছু কথা বলে, কিন্তু একদিকে বলে অন্যদিকে কিন্তু আবার তাদের যে কমিটমেন্ট অস্ত্র দেওয়া ওগুলা কন্টিনিউ করতেছে। এবং এই জিনিসটা আমার মনে হয় এটা একটা ডেঞ্জারাস গেম ফর ইফ ইন কেস বাইডেন লুজেস ইট ক্যান বি ইভেন ওয়ার্স হইতে পারে, রাইট? এবং আমরা কোনোভাবেই আমি যা দেখতে পাচ্ছি ইউনাইটেড স্টেটস ক্যানট ডিকাপল ইটসেলফ ফ্রম ইসরায়েল। It cannot. Israel is a client state. আপনি যে কথাটা বললেন সৌদি আরবের যে ব্যাপারটা, এটা একটা গুড সাইন যদি পারে, এতদিন তো পারেনি, রাইট? এটা যদি পারে ইট ইজ এ গুড থিং টু গো। আমরা চাচ্ছি কি টু স্টেট সলিউশন আমরা চাচ্ছি। হ্যাঁ, আমরা আর অন্যদিন ডিবেটে যাব টু স্টেট সলিউশন ইজ পসিবল না ওয়ান স্টেট অ্যান্ড হাউ ইট ক্যান বি ডান, বাট এটাই হলো আমাদের কথা। এবং এই যে যেই দেশে ইন্টারনাল ডেমোক্রেসি প্র্যাকটিস করে সেই দেশ এই হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস ক্রিয়েট করে, ওয়ার ক্রাইম ক্রিয়েট করে, তারা তো পৃথিবীতে নিচের দিকে যাচ্ছে, তার সাথে সাথে আমাদেরকেও নিয়ে যাচ্ছে, আমাদের মিনস ইউনাইটেড স্টেটস। এটা একটা আয়রনি এবং আমরা কিছু করতে পারছি না, কারণ সেটা আমিও জানি, আপনি জানেন, ফেরদৌস ভাইও জানেন এখানে কি হচ্ছে। এখানে লবিং গ্রুপ, বিভিন্ন জিনিস এখন আর বলবো না আর কি, সো মেনি থিংস ইজ প্রেশার হিয়ার, রাইট? যেভাবে আমরা কন্ট্রোল করতেছি লেজিসলেচারকে, সিনেটকে, ইয়েকে, এবং এটা একটা সিচুয়েশন আই ডোন্ট নো কিভাবে আমরা, হাসান ভাই বলতে পারবে মোর ডিটেল, কিভাবে আমরা উই ক্যান কাম আউট। I don't see any exit in near future from this situation from both parties. We don't want to come out because Israel is a client state. এটি হচ্ছে একটি কথা, বা এটি আমার কথা, এটি যে সত্য কথা বলে অনেকে মনে করে নেবেন, সেটি অনেকে দ্বিমত পোষণ করবেন, আমি জানি। হাসান ফেরদৌস, আমি আপনার কাছে আসছি, যেটি আজকে ব্রেকিং নিউজ যে সৌদি আরব এবং আমেরিকার মধ্যে কথা হচ্ছে যে প্যালেস্টাইনকে যদি স্বীকৃতি দেওয়া হয় রাষ্ট্র হিসাবে এবং একটি রূপরেখা তৈরি করা হয় যেটি সেটি কেমন হবে, তাহলে সৌদি আরব ইসরায়েলের সাথে সম্পর্ক তৈরিতে রাজি আছেন, মিনিং নর্মালাইজ দ্য সিচুয়েশন। এটি আপনি কেমন দেখছেন? এটির মাধ্যমে কি আসলে কোনো মানে পরিস্থিতির কোনো উন্নতি হবে কিনা, মিনিং আসলে কি সিজফায়ারের দিকে আমরা যাব কিনা? কারণ আমরা অনেকেই শুনছি দ্য ডে আফটার, এই কথাটি অনেক আসছে। একই সময়ে রাফায় ইসরায়েলি বাহিনী যে দখল করে নিয়েছে যে ক্রসিংগুলা, এখন তারা বলছে যে ইজিপ্ট সরকার এটি টেক ওভার করতে পারে, আমরা এটা পরিচালনা করতে চাই না। ইজিপ্ট সরকার সেটি মানা করে দিয়েছেন, তারা এটি করতে চান না। যদিও আমরা জানি ইজিপ্ট সরকার আমেরিকার কথায় উঠে বসে এবং ইটস সবচেয়ে ভালো সম্পর্ক ইসরায়েলের সাথে, কিন্তু ইজিপ্টের নিজস্ব যে জনগণ ইজিপশিয়ান তারা কিন্তু খুবই মর্মাহত এবং তাদের মধ্যে ক্ষোভ আছে যে সিসি গভর্নমেন্ট কিছু করছেন না তাদের প্যালেস্টাইনিয়ান ভাই বোনদের জন্য। এটির প্রেসারে পড়েই কি তারা নিতে চাচ্ছেন না? তো দুটি প্রশ্ন থাকলো আপনার কাছে। আপনি আমাকে আপনার জবাব দেওয়ার জন্য কত সময় দিচ্ছেন? 2 ঘন্টা? না, 10 দিন। I wish. এটা ব্রেকিং নিউজ নয়, ইনফ্যাক্ট এই প্ল্যান নিয়ে বাইডেন প্রশাসন দীর্ঘদিন ধরে কাজ করছে। It all started with Donald Trump and his son-in-law. যে তার যে সো-কল আব্রাহাম অ্যাকর্ডস, আর মূল লক্ষ্য ছিল আলটিমেটলি প্যালেস্টাইন প্রশ্নকে বাইপাস করে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলিকে ইসরায়েলের সঙ্গে কাছে আনা। তার কারণ ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের দেশগুলি তাদের কমন এনিমি ইরানকে এক পাশে নিতে পারবে। হোল আইডিয়া ছিল ইরানকে চাপে ফেলা, ইসরায়েলকে এবং আরব দেশগুলি, বিশেষ করে সৌদি আরব এবং গালফ কান্ট্রিগুলিকে কাছে আনা। আপনারা জানেন অলরেডি মধ্যপ্রাচ্যের একাধিক দেশ, চারটির মধ্যে দেশ সম্পর্ক চুক্তি কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে। যে কারণে ভাবা হয় যে কেন হামাস আক্রমণ করলো, ভাবা হয় একটা কারণ হচ্ছে সম্ভবত তারা ভয় পাচ্ছিল যে যদি ইসরায়েল এবং সৌদির মধ্যে সম্পর্ক স্থাপিত হয় তাহলে আর কখনোই প্যালেস্টাইন প্রশ্নটি উত্থাপিত হবে না, এই প্রশ্নটি মারা যাবে, কিন্তু বিজ্ঞান সে কারণে বোধ করি ভাবা হয় সব পক্ষে এই ব্যাপারে একমত। এখন আমাদের এই প্রশাসন, বাইরের প্রশাসন মনে করছে যে তার সার্ভাইভালের একটা উপায় হচ্ছে
একটা চমক দেওয়া। চমকটা কি? ইসরায়েলকে এবং হামাসকে অতিক্রম করে মধ্যপ্রাচ্যে একটি নতুন নীল নকশা ইমপ্লিমেন্ট করা, যার মাধ্যমে তাদের ভিশনটা মধ্যপ্রাচ্য তাদের ভিশনটা বাস্তবায়িত হবে। তাদের ভিশনটা কি? তারা চাইছে যে গাজা এবং ওয়েস্ট ব্যাংক দুটোতেই একটি অভিন্ন প্যালেস্টিনিয়ান অথরিটি শাসন করবে। মাহমুদ আব্বাস আপনারা জানেন ওয়েস্ট ব্যাংকে আছে, মাহমুদ আব্বাসকে দেওয়া হবে গাজার ভার। এখন গাজার ভার দেওয়ার আগে তো গাজা থেকে ছড়তে হবে ইসরায়েলকে। ইসরায়েল তো ছড়তে রাজি না। আপনি মাত্র বুঝিয়ে বললেন আমাদেরকে ইসরায়েল কি করছে। আমি আপনাকে আরো তথ্য দিই। ইসরায়েল গত 3 মাস ধরে রাফার এই ধারে মানে গাজার দিকে, মিশরের দিকে নয়, 3 মাস ধরে ফোর্টিফিকেশন মানে পরীক্ষা গ্রহণ করছে। তারা ট্রেচ গ্রহণ করছে, তারা নতুন নতুন ভবন তৈরি করছে, যার লক্ষ্য হচ্ছে দীর্ঘ সময় ধরে লং টার্ম অকুপেশন অফ গাজা। আজকে ওয়াশিংটন পোস্ট দীর্ঘ পিক্টোরিয়াল এক্সপোজে তারা দিয়েছে যে কিভাবে গাজাতে গত 3 মাস ধরে ইসরায়েল দীর্ঘস্থায়ী অকুপেশনের জন্য ফর্টিফিকেশন তৈরি করছে। যে প্রস্তাবটা আমরা যে নকশার কথা বললাম আমরা, তার দুটো তার পর্যায়ে। এক হচ্ছে যে ওয়েস্ট ব্যাংক এবং গাজায় অভিন্ন প্যালেস্টিনিয়ান অথরিটি অ্যাডমিনিস্ট্রেশন, যা ইসরায়েল প্রত্যাখ্যান করেছে। 1, 2 নম্বর, এখানে শান্তি রক্ষার জন্য একটি বহুজাতিক শান্তি রক্ষা বাহিনী মোতায়েন, যার নেতৃত্বে থাকবে মূলত আরব দেশগুলি উইথ ইউএস পার্টিসিপেশন অ্যাজ অ্যাডভাইজার্স। সেকেন্ড এলিমেন্ট। থার্ড এলিমেন্ট হচ্ছে যে এই সমস্যার একটি এন্ড গেম, শেষ কি হবে, যাতে করে প্যালেস্টিনিয়ান জানতে পারে যে হ্যাঁ আজ হোক আগামীকাল হোক আমার দেশটা স্বাধীন হবে। সৌদি আরব বলেছে আমি চুক্তি করতে রাজি আছি, কিন্তু আমাকে আমার দেশের মানুষ যদি খেপে যায় আমি তো দিশারা হয়ে পড়বো। তাদেরকে না খাপানোর জন্য আমার প্রয়োজন এই ব্লু প্রিন্টটা বাস্তবায়ন করা, যে ব্লু প্রিন্টের মাধ্যমে আমি বলতে পারবো যে ভাই আমি প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বাধীন করে দিচ্ছি। তারা কি পাবে ইন রিটার্ন? তারা পাবে 1 নম্বর ইসরায়েলের সঙ্গে সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক। 1, 2 নম্বর, আমেরিকা বলেছে যে শান্তিপূর্ণ পথে নিউক্লিয়ার পাওয়ার ব্যবহারের জন্য তারা সাহায্য করবে। আপনারা জানেন ইরান অলরেডি নিউক্লিয়ার পাওয়ার ব্যবহার শুরু করেছে, বোমার পথে আছে। সৌদি আরব মনে করছে আমার নাই কেন। আমেরিকা বলছে ভাই ঠিক আছে, তোমাকে আমি শান্তিপূর্ণ পথে, এটা হলো ডিপ্লোম্যাটিক কথা, পরে তুমি কি করে পড়া দেখা যাবে, তোমাকে আমি সাহায্য করবো। এই কলাটা মূলটার সামনে দিয়ে সৌদি আরবকে কাজ ছাড়ার চেষ্টা করা হচ্ছে। বাট বিগেস্ট ফ্যাক্টর হচ্ছে উইল নেতানিয়াহু এগ্রি টু ইট। এখন পর্যন্ত এগ্রি করেনি, তার মূল কারণ তার সার্ভাইভালই হচ্ছে এই যুদ্ধটা কন্টিনিউ করা। এবং তার দেশের ভেতরে অধিকাংশ মানুষ মনে করে যে হামাস নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত আমাদের উঠে আসা উচিত হবে না। সবাই অবশ্যই নেতানিয়াহুর প্রতি আমরা জানি, কেউ তাকে সমর্থন 8 থেকে 12% সমর্থন করে, কিন্তু কেউ হামাসকেও সমর্থন করে না। কেউ চায় না হামাস ফিরে আসুক। হামাস ফিরে না আসা মানেটা কি? মানে হচ্ছে যে গাজায় দীর্ঘস্থায়ী ভাবে ইসরায়েলের রিঅকুপেশন। 2005 সালে তারা সরে আসে গাজা থেকে, আবার ফিরে যাওয়া, এবং সেই প্রক্রিয়াটাই শুরু হয়েছে। আমি অন্তপক্ষে দেখি না এই সমাধান হতে। শেষ কথা বলি, এই প্রবলেম সমাধান করতে 2 দিন লাগে, লিটারেলি জাস্ট 2 দিন লাগে, যদি আমেরিকা চায়। যদি আমেরিকা সত্যি জেফরি স্ট্যাগ বিখ্যাত ইকোনমিস্ট তিনি বলেছেন it would take America just a moment to solve this problem. যদি আগামীকাল আমেরিকা বলে তোমাকে অস্ত্র দেবো না, অর্থ দেবো না, ঠ্যাং ভেঙে যাবে ইসরায়েলের। এই যে ইরান আক্রমণ করলো, 300 ড্রোন পাঠালো, ভাঙলো, কে ইন্টারসেপ্ট করলো? আমেরিকা, ফ্রান্স, ইউকে। ইসরায়েল তো করেনি। ফলে ইসরায়েল ইজ ডিপেন্ডেন্ট ফর ইটস ডিফেন্স অন আমেরিকা। যদি আমেরিকা বলে ভাই আমি বলছি তোমাকে, তুমি আমার কথা শুনবা, কি আমার কথা কি? withdraw from Gaza, start discussion on a long-term two-state solution, accept my peace plan, things will happen. তা তো আমেরিকা করছে না। আপনি একটু আগে বললেন একদিকে তিনি কি করছেন, দুমুখ সাপ, কোন দিকে দুমুখ সাপ একটা আছে, এক মুখে একরকম বলে আর মুখে আরেকরকম বলে। মুখে বাইরে কি বলছেন? গাজাতে অন্যায় হচ্ছে। রিপোর্ট কি দিয়েছে তারা যে অন্যায় হচ্ছে বটে, কিন্তু কোনো ইনস্ট্যান্ট তারা পায়। জি জি, মুখে বলেছেন যে 2000 এবং যে দুটি কথা বলছেন, দুমুখের কথা বলছেন,
কথা বলছেন যে এখানে শান্তি হওয়া উচিত, ইসরায়েলি প্যালেস্টাইনিয়ান একটা স্টেট হওয়া উচিত, কিন্তু জাতিসংঘে একের পর এক ভেটো দিয়ে যাচ্ছেন। তাই না, মুখে বলছেন এই আমার বোমা দিয়ে গণহত্যা হচ্ছে, পাশাপাশি এই গত পরশুদিন নতুন করে পাঠাচ্ছেন $1 বিলিয়ন অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত তিনি নিয়েছেন। জি, এবং এটি ফ্লাশ মানে সংবাদপত্রে আসার পরে উনি বেকায়দায় পড়েছেন, এটি ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল, চুপ করে থাকা হয়েছিল। All about politics. It's all about politics. নীতিবান কোনো আদর্শ নেই, it's all about politics. জি, ধন্যবাদ আপনাকে হাসান ফেরদৌস, প্রফেসর পাটোয়ারি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। সময় আজ শেষ হয়ে গেছে। হাসান ফেরদৌস সঠিকই বলেছিলেন যে এই আলোচনার জন্য 2 ঘন্টা, আমি বলেছিলাম 10 দিন, হয়তো কোনো একদিন 10 দিন আমরা আলোচনার সময় পাবো, তখন করব। আপনাদের দুজনের কাছ থেকে বিদায় নিচ্ছি, আপনারা দুজন ভালো থাকবেন। চমৎকার অ্যানালাইসিস। It would never happen, Hassan bhai, because American president doesn't have the power to tell Netanyahu do it or don't do it. Thank you. ধন্যবাদ। দর্শক, আপনারা যারা এতক্ষণ অনুষ্ঠানটি দেখছিলেন মনোযোগ দিয়ে, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। নাকবার কথা বলছিলাম। 1948 সালে নাকবার মাধ্যমে ইসরায়েলের জন্ম হয় এবং যার মাধ্যমে ফিলিস্তিনিরা হারান তাদের জন্মভূমি, বাসস্থান, এবং তারপর থেকে এখন আমরা 76 বছরে চলে এসেছি। অক্টোবর 7 দিয়েই কিন্তু এই যে ফিলিস্তিন এবং ইসরায়েলের সংঘাত, এটি কিন্তু সেখানে শুরু নয়, শুরু হয়েছে 1948 সাল থেকে। তখন থেকে এখন পর্যন্ত এটি চলছে। এর মাঝখানে আমেরিকা, ইউকে, স্পেশালি ইউকের পরে আমেরিকা তার বিশ্ববাসীর কাছে বলে বেড়াচ্ছেন গণতন্ত্রের কথা, গণতন্ত্রের সুশাসন। সেই সুশাসনের সুবাতাস এবং খুশবু তারা ছড়িয়ে দিবেন পৃথিবীতে। অবস্থা এখন এরকমই দাঁড়িয়েছে, এই খুশবুর পচা গন্ধে এর ধারে কাছে কেউ আসতে রাজি নন, তাদের কোনো কথা বিশ্বাস করতেও রাজি নন, যার কারণে বিশ্বে আমেরিকা এবং ইসরায়েল দুটি একা হয়ে পড়ছে, গায়ের জোরে চলছে, একা হয়ে চলছে। নোবডি ইজ দেয়ার ফ্রেন্ড। এবং তার প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে ইউএস জেনারেল অ্যাসেম্বলি। প্রত্যেকটি এন্টায়ার গ্লোবাল সাউথ ইজ প্রো প্যালেস্টাইন। একটি কারণে, তাদের এটি জন্মভূমি, তাদের এটি জায়গা, তারা কি অন্যায় করেছেন, কেন তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে? America's foreign policy is a runaway freight train that hit a dumpster, which dumpster is on fire. এবং এই ডাম্পস্টার ফায়ার থেকে যারা দাঁড়িয়েছিলেন এতদিন আশেপাশে, তারা দৌড়ে যেদিকে পারছেন পালিয়ে যাচ্ছেন। আমেরিকা and Israel is standing there by themselves. সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।